শুরু করতে চাই আজকের যে প্রথম ঘটনাটি, সেটিকে ইমেইল, এবং সেই ইমেইলটা পড়ে আজকে শুরু করতে চাই আমাদের এই এপিসোডটি। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোই আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি গ্রাম থেকে বলছি। আমি সরকারি চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়ার মতো সুযোগ হবে না। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নিচে আমার নাম ঠিকানা দিলাম, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। ঘটনাটি আমার না, আমার এক নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মা আমাকে বলেছে ঘটনাটি আজ থেকে 60 থেকে 70 বছর আগের ঘটনা। আমার সেই নানি ছিল খুবই গরিব একজন মানুষ। সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চা প্রসবের কাজ করত। ঘটনাটি ঘটেছে খুব শীতের একটি রাতে। নানি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন। রাত যে কয়টা বেজেছিল আমার নানির মনে ছিল না, তখন ঘড়িও ছিল না। হঠাৎ করে নানির জানালায় টক টক করে কে যেন টোকা দেয়। তারপর নানিকে উঠতে বলে। তারপর নানি বলে কে? সেই লোকটি বলে সে পাশের গ্রাম থেকে এসেছে, তার খুবই বিপদ, তার স্ত্রী সন্তান সম্ভবা খুব কষ্টে ছটফট করছে, তাকে যেতেই হবে। নানি যেতে না চাইলেও নানি আর লোকটির কথা ফেলতে পারে না। সে বাড়ি থেকে উঠে লোকটির পিছু পিছু রওনা হলো। রাত যে কত ছিল নানি সেটাও মনে নেই। নানি দেখছিল লোকটি তার থেকে একটু দূরে দূরে হাঁটছিল। নানি বুড়ো মানুষ, সেই মতো করে হাঁটতে পারছিল না। লোকটিকে বলল, আমি বুড়ো মানুষ, আপনার মতো হাঁটতে পারছি না, আপনি একটু আসতে চান। আবার বলল, আর কত দূর যেতে হবে? লোকটি বলল, সামনেই রাস্তা। নানি দেখলো গ্রামের মধ্যে জঙ্গলের ভেতর দিকে সে নানিকে নিয়ে যাচ্ছে। আর একটু ভেতরের দিকে যেতেই দেখলো সামনে খুবই বড় একটা পুকুর। লোকটি পুকুরের পাড় বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন তার সাথে কি হচ্ছিল সেটা মোটেও বুঝতে পারেনি, কিন্তু লোকটি পুকুরের ভেতর দিকে নেমে যেতেই নানি বুঝতে পারলো যে তার সাথে আজকে খুব খারাপ কিছু হতে চলেছে। নানির এই প্রচন্ড শীতের মধ্যেও গা থেকে ঘাম ছুটতে লাগলো। নানি মনে মনে ভাবলো, এই অবস্থায় যদি এখান থেকে চলে যাই তাহলে সে আমার ক্ষতি করতে পারে। তাই সে মনে মনে সাহস সঞ্চার করে লোকটির পিছু পিছু রওনা দেন। এবং নানি দেখতে পান যে লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে আর পানি নেই, সেখানে সুন্দর রাস্তা, আর সেই রাস্তা বেয়ে লোকটি হেঁটে চলেছে। সেখানে কিছুক্ষণ হাঁটার পর নানি দেখতে পান খুব সুন্দর একটা বাড়ি, ঠিক যেন রাজপ্রাসাদের মতো, যেন কোনো শিল্পীর নিখুঁত হাতের তৈরি। বাড়ির সামনে অনেক লোকজন, আর ভেতর থেকে একজন মহিলার খুব কষ্টে ভরা কান্নার আওয়াজ আসছে। সেই লোকটি নানিকে ইশারা করে ভেতরে যেতে বলল। নানি গিয়ে দেখলো একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য ছটফট করছে। নানি সেই মহিলার সঙ্গে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে সন্তান ভূমিষ্ঠ করাতে পারে। তারপর নানিকে সেই জিনটি কিছু কাপড় ও একটা ইটের সাবান দেন এবং বলেন যে গোসল করতে। নানি গিয়ে দেখতে পান যে বর্তমান যুগে সুইমিং পুলের মতো একটা পুকুর, সেখানে আরো অনেক প্রায় 9-10 জন মহিলা সেখানে গোসল করছে। নানি গোসল শেষে জিনটিকে বলল তাকে ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু জিনটি তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখান থেকে তাকে ইচ্ছা মতো সোনা, টাকা পয়সা, সে যা চায় তাই নিতে বলল। কিন্তু নানি খুব ভয় পেয়ে গেল এবং সে বলল তার এসব কিছু চাই না, তাকে ফিরিয়ে দিয়ে আসতে। নারীর অনেক জোরাজুরির পর তাকে ফিরিয়ে দিতে রাজি হয় এবং জিনটি বলে সে যেন এই কথাগুলি কাউকে না বলে, বললে তার ক্ষতি হবে, বলে রাখা ভালো। এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে নানিকে সকালে ঘরে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে এবং একদিন নানিকে সবার ঘরে দেখে সবাই বলে সে এই 7 দিন কোথায় গিয়েছিল। নানি কোনো কথা বলে না এবং নানিকে শরীরে প্রচন্ড জ্বর, অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না সেই জ্বর, এবং নানি শুধু শয়নে স্বপনে শুধু সেই জিনটিকে দেখে। একদিন রাতে নানির শরীরে প্রচন্ড কাঁপুনি সহকারে জ্বর আসে এবং নানিকে একটা ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার মধ্যে সেই জিনটি সাদা পোশাক পরে হাজির হয় এবং বলে এই অসুখ কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না, এবং বলে যে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং খালি পায়ে সেখানে যেতে হবে। নিয়ে আসার সময় পেছন ফিরে তাকানো যাবে না। তার কথা মতো সেই হুজুরের কাছে সে যায় এবং পানি নিয়ে আসে এবং তারপর আরো অসুখ বেশি হয়। তার ঠিক 3 দিন পর আবার সেই জিনটি নানির ঘরে আসে এবং বলে তারা জুতা পরে সেখানে গিয়েছিল, সেই জন্য অসুখ বেশি হয়েছে, আবার যেতে বলল। তারপর পানি নিয়ে আসে এবং নানি পানি পান করতে শুরু করেন। তার কিছুদিন পর সেই লোকটি মাঝে মাঝে সেই নানির কাছে আসতো এবং তাকে অনেক কিছু দিতে চাইতো, কিন্তু নানি সেটা নিতে চাইতো না। একদিন নানির ঘরে একটা বস্তায় করে কিছু চাল, কিছু মিষ্টি এবং কিছু ফল নিয়ে আসে এবং বলে যে নানি অনেক উপকার করেছে, যেটা অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি, নানি সেটা পেরেছিল, তাই নানিকে সে কিছু দিতে চায় এবং ছেলেকে দেখে আসতে বলে। সেদিন নাকি তার ছেলে একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু নানি রাজি হয় না। তার কিছুদিন পর আবার সে আসে এবং বলে তার শাড়ির আঁচল পাততে, এবং সেখানে সেই জিনটি কিছু পয়সা দিয়ে যায়। তারপর থেকে
সেই নানির আর্থিক অবস্থা ধীরে ধীরে অনেক ভালো হতে থাকে। এখন তারা অনেক ধন সম্পদের মালিক এবং অনেক বড় বাড়িও করেছে। এলাকার সবাই বলে যে জিন্দের বাচ্চা ধরে ধারা অর্থাৎ নানি অনেক ধনী হয়ে গেছে। আর সেই নানি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন সেই জিনটি মাঝে মাঝে আসতো এবং একবার সেই ছেলেকেও নিয়ে এসেছিল। এই ছিল আমার জানা একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। এরপর তিনি নাম প্রকাশ করেছেন, যেটা আমি প্রকাশ করছি না, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফেসবুকে লিখবেন। এবং আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটা সব থেকে ভয়ের ঘটনাগুলোর একটি। জানি না সবার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে। আমার সাথে ঘটনাটি বাংলাদেশে ঘটেছিল। আমি 2003-এ এসএসসি শেষ করে আব্বু আম্মুর সাথে জার্মানি চলে আসি। বাবা বিজনেস করেন, তাই নানান কাজে তিনি ব্যস্ত থাকলেও আমি আর আম্মু সুযোগ পেলেই দেশে বেড়াতে আসি। আমার নানা বাড়ি চট্টগ্রামে, তাই দেশে আসলেই চট্টগ্রামে বেশি থাকা হয়। আমি 2012-তে জুনের 18 তারিখ শেষ দেশে আসি। এখানে আসতেই আমি আমার পুরো সময় আমার দুই কাজিন নাহিদ এবং লিমনের সাথে কাটাই। একদিন অনেক রাতে আমি আর আমার দুই কাজিন নানা বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। মোটরসাইক্লিং আমার খুব বড় একটা নেশা। আমার দুই কাজিনের কাছেও মোটরসাইক্লিং নেশার বিষয়, তাই প্রসঙ্গক্রমে আমরা এই ব্যাপারে আড্ডা দিচ্ছিলাম যে কে কত স্কিল বাইকার। এটা নিয়ে তর্ক দিতে হচ্ছিল এবং কে কত বেশি দূরত্বের রাস্তায় বাইক নিয়ে গেছি সেই সমস্ত বিষয় নিয়ে, এবং সে সমস্ত রাস্তা কত কঠিন ছিল সে সমস্ত নিয়ে আমরা আমাদের নিজেদেরকে জাহির করছিলাম আর হাসাহাসি করে একে অপরকে পচাচ্ছিলাম। তর্কাতর্কির এক পর্যায়ে নাহিদ এবং লিমন আমাকে চ্যালেঞ্জ করে ওদের সাথে কোনো একটা জায়গায় যেন বাইকিংয়ে যায়, যেন ওরা আমার পরীক্ষা নিতে পারে। আমি বুঝতে পারলাম আসলে আমার কাজিনরা আমাকে টিজ করার জন্য চেষ্টা করছে এবং ওরা জানতো যে আমি ওদের এই প্রস্তাবে রাজি হলেও যেতে পারবো না। আম্মু আমাকে অনুমতি দেবে না। বাংলাদেশে আসার আগেই আম্মুর প্রথম যে কড়া মানা সেটা হচ্ছে তুমি বাংলাদেশে বাইক ড্রাইভ করতে পারবে না। আমার মোটরসাইক্লিং এর নেশাকে আম্মু ভয় পান। তার উপর সত্যি বলতে আমি আসলেই একটু বেপরোয়া। তাই আম্মু আমার এই ব্যাপারটা পছন্দ করেন না। যাই হোক, আমি প্ল্যান করলাম প্রয়োজনে মিথ্যা বলে হলেও যাব, কারণ ব্যাপারটা আমার মান সম্মানের সাথে জড়িয়ে নিয়েছিলাম। আমি জানতাম আমি ওদেরকে না করলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই প্ল্যান করে সেইটা করতে গেলাম। এবং নাহিদ প্ল্যান করলো। বাসায় বললাম আমার কাজিন নাহিদের ঘনিষ্ঠ বন্ধুর বড় বোনের বিয়ে, তাই আমাদেরকে যেতেই হবে। বাসা থেকে কিছু বুঝতে পারলো না, তাই মানা করলো না। সকল প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট দিনে আমি আমার দুই কাজিন আর সাথে নাহিদের দুই ঘনিষ্ঠ বন্ধু তৌসিফ চারজন একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্যাপারটাকে আরো মজার করতে আমরা রাত 10:30-এ বের হলাম, যেটা সত্যি খুবই ভুল সিদ্ধান্ত ছিল। সেদিন আকাশ মেঘলা ছিল, খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। বুঝতে পারছিলাম বৃষ্টি নামবে যখন তখন। আমরা সবাই খুব খুশ মেজাজে ছিলাম, কিন্তু আমরা কেউ তখনও পর্যন্ত জানতাম না যে আমাদের জন্য এই রাত্রিটা কতটা ভয়ের আর স্মরণীয় হতে চলেছে। আমরা যখন পটিয়া নামের জায়গায় গিয়ে পৌঁছি তখন মুষলধারে বৃষ্টি নামছে। আমরা একটা হোটেল পেয়ে থামি এবং প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি থামার কোন লক্ষণ না দেখে সিদ্ধান্ত নেই যে বৃষ্টির মধ্যেই আমরা ড্রাইভ শুরু করব, এবং যেটা ভাবা সেটাই যে শুরু করব, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের ড্রাইভিং এর জন্য এখন থেকে টোটাল সেফটি গিয়ার্স পরেছিলাম এবং টোটাল সেফটি গিয়ার্স পরেছিলাম, তাই খুব একটা চিন্তিত হচ্ছে আমরা ভিজতে ড্রাইভ করব, সেটা আরো মজার মনে হচ্ছিল। তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আসল ঘটনা শুরু হলো যখন আমরা লোহাগড়া নামের একটা জায়গায় পৌঁছাই। তখন রাত 2টার মতো বেজে গেছে। বৃষ্টির দাপট কমে গেলেও থেমে যায়নি। আমরা তাড়াতাড়ি কক্সবাজার পৌঁছানোর জন্য এবং বৃষ্টির কারণে রাস্তা অনেকটা যানজট মুক্ত থাকায় বেশ দ্রুত ড্রাইভ করছিলাম। হঠাৎ লিমন তার বাইক হার্ড ব্রেক করে দাঁড়িয়ে গেল। আমরাও থামলাম। ওকে দেখে মনে হচ্ছিল ও কোনো কারণে খুবই বিভ্রান্ত হয়েছে এবং ভয় পেয়েছে। আমি ওকে থেমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কিছু বলল না। শুধু বলল, প্লিজ সাবধানে ড্রাইভ কর, মেবি ইউ আর নট অ্যালোন। আমি ওর কথার কিছুই বুঝতে না পেরে ভাবলাম, ধুর, ও মনে হয় মজা করার জন্য এসব করছে। আমরা আবার যাত্রা শুরু করলাম।
প্রায় 6-7 কিলোমিটার আসার পর এবার ঘটলো আমার সাথে। আমি প্রায় 100 থেকে 105 কিলোমিটার স্পিডে ছিলাম এবং আমার এখনো স্পষ্ট মনে আছে রাস্তা একদম ক্লিয়ার ছিল, এমনকি গাড়িও ছিল না। হঠাৎ আমার সামনে কোত্থেকে যেন একটা বুড়ি মহিলা এসে পড়লো। আমি ধরেই নিলাম যে আর রক্ষে নেই, আমি তাকে চাপা দিতে চলেছি। আমি সব শক্তি দিয়ে বাইকের দুটো ব্রেক কষে ধরলাম। যেহেতু রাস্তা বৃষ্টির জন্য ভেজা ছিল, তাই বাইক সোজা না থেমে প্রায় 30 ফিটের মতো চাকা পিছলে গেল। ভাগ্য সত্যি খুব ভালো ছিল যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি, তা না হলে খুব খারাপ দুর্ঘটনা হয়ে যেত। আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। বুড়ি মহিলার কি অবস্থা সেটা দেখার জন্য খুব ভয়ার্ত হয়ে পেছনে তাকালাম। যা দেখলাম তা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম কিছুই নেই। আমি আমার বাইক থেকে নেমে দৌড়ে গেলাম আর সেই বুড়ো মহিলা খুঁজতে লাগলাম। মহিলা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি রাস্তার আশেপাশেও খুঁজতে লাগলাম, কিন্তু কিচ্ছু নেই। এদিকে আমার কাজিনরা আমাকে ফেলে অনেকটা এগিয়ে গেছে। যখন ওরা বুঝতে পারলো যে আমি ওদের সাথে নেই, তখন ওরা আমার কাছে ফিরে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি জবাব না দিয়ে লিমনকে জিজ্ঞাসা করলাম, তুই রাস্তায় ওইভাবে দাঁড়িয়ে গিয়েছিলি কেন? লিমন আমাকে প্রশ্ন শুনে অবাক হয়ে বলল, তুই ওকে কিছু দেখেছিস? আমি জবাবে বললাম, তুই ঠিক বলেছিস, ওই নাহিদ আর তৌসিফ তখনও কিছু জানে না, বুঝতেও পারিনি। আমি লিমনের চুপ থাকার কারণটা ব্যাপারে বুঝতে পারলাম, কারণ নাহিদ প্যারানর্মাল ব্যাপারে খুব ভয় পেত এবং লিমন সেটা জানতো বলেই সে চুপ ছিল। আমাকেও ইশারায় লিমন বারণ করলো কিছু না বলতে। ব্যাপারটা চাপা দিতে চেষ্টা করলাম, কিন্তু নাহিদ আর তৌসিফ চরম বাদ সাধলো। ওরা কি হয়েছে না জেনে যাবে না। লিমন তখন আমাকে বললো, ড্রাইভিং এর সময় হঠাৎ তার সামনে 3টি থেকে 4-5টি বছরের বাচ্চা সামনে এসে পড়ে এবং রীতিমতো ওই সময় ওইভাবে সামনে আসা সম্ভব না। লিমন ব্রেক করে থামার পর আমার মতোই সেখানে কিছু ছিল না। এরপর আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। তৌসিফ লিমনকে বলল, কই, আমি তো কিছু দেখলাম না, আমি তোর সাথেই ছিলাম। লিমন সোজাসুজি বলল, এটা কোনো সাধারণ ব্যাপার হলে দেখতে পেবি, কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার না, প্যারানর্মালি কিছু একটা ঘটছে আমাদের সাথে। সেই জন্যই আমি বলছিলাম উই আর নট অ্যালোন। যা ভেবেছিলাম সেটাই হলো। নাহিদ বেশ ভয় পেল সব শুনে, সে আর নিজে ড্রাইভ করবে না বলে দিল এবং তাই তৌসিফ ড্রাইভ শুরু করলো আর নাহিদ তৌসিফের সাথে বাইকে বসলো। আমরা ঠিক করলাম যে আর স্পিডে বাইক ড্রাইভ করবো না, আস্তে ধীরে যাবো, যেন কোনো বিপদ না হয়। আমরা সবাই যাত্রা শুরু করলাম। তখন রাত 3টার মতো বাজে। আমরা মোটামুটি 10 কিলো যাবার পর এবার একসাথে সবাই থেমে গেলাম। আমরা যখন ড্রাইভ করছি দেখতে পেলাম রাস্তার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত একপাল গরু পুরো রাস্তা জুড়ে হাঁটছে। রাখাল তার গরু তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় যেমন হয় ঠিক তেমন। আমরা আমাদের স্পিড কমিয়ে বাইকের হর্ন দিলাম, কিন্তু সেখানে কোনো রাখালকে দেখতে পেলাম না। আমাদের 3টি বাইকের হেডলাইটের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা খুব অবাক হলাম, এত রাতে এভাবে গরুর দল বেঁধে কোথায় যাচ্ছে। তারপর যা ঘটল তা বিশ্বাস করা ভীষণ শক্ত। একসাথে এতগুলো গরু চোখের পলকে এক এক গায়েব হয়ে গেল, যেন ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। এইবার তৌসিফও ভয় আঁতকে উঠল এটা দেখে। সে বুঝলো যে আসলে যা ঘটছে সেটা ভৌতিক। নাহিদ এত ভয় পেয়েছে যে সে রীতিমতো জেদ করা শুরু করলো চট্টগ্রামে ফেরত যাবার জন্য, কিন্তু আমি আর লিমন মিলে নাহিদকে শান্ত করলাম। এর মধ্যে আবার বৃষ্টির দাপট বেড়ে গেল। আমরা একেবারে ভিজে কাক অবস্থা, সবাই বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত। কিন্তু আমরা তখন কোথায় সে ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আশেপাশে কোনো হোটেল নজরে পড়ছে না যে রেস্ট করব, তাই বাধ্য হয়ে আবার যাত্রা শুরু করলাম। এত সময় আমাদের সাথে যা হয়েছে তা আসলে শুধুমাত্র ট্রেইলার ছিল। বুঝতে পারলাম যখন আমরা কিছু সময় পরেই আমরা সবাই খুব কাছাকাছি হয়ে 65 থেকে 70 কিলোমিটার স্পিডে বাইক ড্রাইভ করছিলাম। বাইকের ইঞ্জিনের ভারী শব্দ হওয়া সত্ত্বেও আমরা একদম স্পষ্ট শুনতে পেলাম যে আমাদের পেছনে কিছু একটা আসছে। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখতে পেলাম যে সেটা একটা আলো আমাদের দিকে এগিয়ে আসছে। স্বাভাবিকভাবে ভাবলাম কোনো গাড়ি হবে, কিন্তু কিছু সময় পরেই আলো দেখে বুঝতে পারলাম যে এটা কোনো বৈদ্যুতিক আলো নয়, হারিকেন বা কুপির মতো আলো। আমি বেশ আগ্রহ নিয়ে বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম এটা জানার জন্য যে আসলে জিনিসটা কি, কিন্তু ওটা দ্রুতই আমাদের দিকে আসছিল। অনেকটা কাছে আসার পর বুঝলাম যে ঝুনঝুন একটা শব্দ শুনতে পাচ্ছি। খুব কাছে এসে যাওয়ার পর বুঝতে পারলাম যে এটা আসলে একটা ঘোড়ার গাড়ি। আমি অবাক হলাম এটা ভেবে যে বাইকে
60 থেকে 75 কিলোমিটার স্পিডে ড্রাইভ করছি, একটা ঘোড়ার গাড়ির পক্ষে কাছে এসে যাওয়া খুব একটা স্বাভাবিক নয়। তার উপরে এত রাতে এই হাইওয়েতে ঘোড়ার গাড়ি থাকাটা খুব অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু তখন যখন এসব ভাবতে ব্যস্ত, তখনই দেখলাম যে ভয়াবহ ব্যাপারটা। আমি বাইকের লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখলাম ঘোড়ার গাড়ির চালকের আসনের পাশে একজন উজ্জ্বল কুপিবাতি চলছিল, আর সেই আলোটি চোখে পড়লো চালকের দিকে। দেখলাম চালক ঘোড়াগুলোর লাগাম ধরে বসে আছে, কিন্তু কোনো মাথা নেই তার। আমি এই প্যারানর্মাল জিনিস দেখে খানিকটা অভ্যস্ত ছিলাম বলে নিজেকে সামনে নিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম। নিজেকে বুঝতে দেওয়ার চেষ্টা করলাম যে আমি যা দেখেছি ভুল দেখেছি, কিন্তু না, আমি ঠিক দেখেছি। ইচ্ছা করছি চিৎকার করে সবাইকে বলি আমি কি দেখেছি, কিন্তু তৌসিফ আর নাহিদ ভয় পেয়ে গেল, এবং তারা ভয় পেয়ে গেলে খুব ঝামেলা হবে বলে মুখ বুঝে থাকলাম। কিন্তু বেশি সময় চুপ থাকতে পারলাম না। সেই ঘোড়ার গাড়ি চালক বাজ পড়া শব্দে বলে উঠল, থাম। এইবার সবাই ব্যাপারটা খেয়াল করলো। এই দৃশ্য দেখার পরে ভয় সবার অবস্থা অনুমান করা অসম্ভব। আমি নিজেও তখন এত ভয় পেয়েছি যে কোনো কিছু চিন্তা না করে বাইক ফুল স্পিডে টান দিয়েছি, এবং উদ্দেশ্য শুধু একটাই, তখন যে কোনো উপায় বাঁচতে হবে। এবং সেজন্য তিনি জাস্ট ফুল বাইক টুইস্ট করে টান দিয়েছেন, এবং তিনি বলছেন যে আমার সাথে যাতে অন্যরাও ফুল স্পিডে টান দিয়েছে বাইক। ভয় এমন অবস্থা, তখন যে কারো কথা মনে নেই। সেই বিভৎস জিনিসটা আমাদেরকে তাড়া করতে শুরু করলো। বাইক এত দূরে ড্রাইভ করছিলাম যে বাইকের ইঞ্জিন ভীষণ শব্দ করছিল। অমন তীব্র ইঞ্জিনের শব্দের মধ্যেও আমি সেই ভয়ানক জিনিসটার গর্জন আর রাস্তা ঘোড়ার অনবরত আঘাতের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওটা এমন ভাবে গর্জন করছিল যেন ভয়ানক এক রাগ আর ক্ষোভ আমাদের প্রতি আজই মেরে ফেলবে আমাদেরকে। এভাবে কত সময় চলেছে সেই ব্যাপারটা আমাদের কারোরই জ্ঞান নেই। সেই ভয় সবাই আমরা হিপনোটাইজড হয়ে গিয়েছি। সবারই একটা একতি বাঁচতে হবে, প্রাণে তাই কি জিনিস সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। হঠাৎ প্রচন্ড একটা শব্দ এবং ভয়ানক সেই জিনিসটা এবং শব্দের দাপটে আমাদের ঘোর কাটলো। পিছনে ফিরে দেখি লিমন রাস্তার উপরে মরার মতন পড়ে আছে, এবং রাস্তার উপরে মরার মতো পড়ে আছে, আর ভালোই ক্ষতি হয়েছে। আমরা বাইক ঘুরিয়ে লিমনের কাছে গেলাম। কাছে যে দেখলাম যে ওর বাইক রাস্তার একপাশে পড়ে আছে। বাইকের এমন অবস্থা দেখে মনে ধরে নিয়েছিলাম যে লিমন হয়তো বেঁচে নেই। আমি তাড়াতাড়ি ওকে রাস্তার পাশে সরিয়ে এনে শুইয়ে দিলাম। ওর হেলমেট খুলে দিতেই পালসার হার্টবিট পরীক্ষা করে নিশ্চিত হলাম যে লিমন এখনো বেঁচে আছে, কিন্তু ওর জ্ঞান ছিল না। ওর মাথার বাম পাশে খুব খারাপ ভাবে ফেটে রক্ত ঝরছিল। এর মধ্যেই তৌসিফ আর নাহিদ এসে পৌঁছালো। ওই অন্ধকার রাত্রিতে প্রথম বুঝতে পেরেছিলাম অসহায়ত্ব কাকে বলে। অন্ধকার রাত্রিতে বিশাল হাইওয়ে, আমাদেরকে সাহায্য করার মতো ওখানে কেউ ছিল না। এমনকি সেদিন আবহাওয়া খারাপ থাকায় সেদিন কোনো ওইখানে আবহাওয়া খারাপ থাকায় অনেক বড় ঘটনা, বারবার লাইন হারিয়ে যাচ্ছে, জ্ঞান ছিল না। ওর মাথার বাপাসে খুব খারাপ ঘটে, এবং নাইট কোচ ছাড়া অন্য কোনো গাড়িও ছিল না যে সাহায্য চাওয়ার চেষ্টা করব। বাসায় ফোন দিয়ে জানালেও লাভ নেই, কারণ বাসা থেকে কোনো সাহায্য এখানে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা যে তখন কোথায় সেটা পর্যন্ত বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে মাথা ঠান্ডা করে নাহিদকে বললাম, এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে কোনো না কোনো একটা সাহায্যের খোঁজ করতেই হবে। লিমনকে আমাদের বাইকে অজ্ঞান অবস্থায় আমরা তুলে নিলাম, এবং ওকে নিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধরে নিলাম যে পিছনে নাহিদ বসলো। ওকে লিমনকে আমরা বাইকে অজ্ঞান অবস্থায় তুলে নিলাম, এবং ওকে ধরে রাখার জন্য পিছনে নাহিদ বসলো। বাইক যথাসম্ভব দ্রুত টান দিতে শুরু করলাম, এবং 12 থেকে 14 কিলোমিটার যাওয়ার পর দূরে একটা আবছা আলো দেখতে পেলাম। বুঝলাম সেটা কোনো একটা বাড়ি হবে। কাছে গিয়ে বুঝতে পারলাম সেটা একটা মসজিদ। যদিও সেই মুহূর্তে আমাদের দরকার ছিল কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক, কিন্তু কেন জানি না কি মনে করে ওইখানে থেমে গেলাম এবং সাহায্য পাবো এই আশায় ছিলাম আমরা। আমাকে কিছু একটা সেই মুহূর্তে সেই আশ্বাস দিচ্ছিল। থেমে আমি তৌসিফকে বললাম মসজিদে কেউ আছে কিনা দেখতে। তৌসিফ খানিকক্ষণ পরে এসে একজনকে সাথে নিয়ে আসলো, এবং দেখে বুঝলাম উনি মসজিদের কেউ হবেন। সেখানে কোনো বৈদ্যুতিক বাতি ছিল না, ওনার হাতে একটা হারিকেনের বাতি ছিল। সেই বাতির আলোতে ওনার চেহারা দেখলাম, পরনে সাদা আলখাল্লা, মুখ ভর্তি সুশোভিত দাড়ি আর মাথায় টুপি ছিল। উনি দেখতেও বেশ সুদর্শন ছিলেন। আমাদেরকে দেখেই বললেন লিমনকে নিয়ে ভেতরে আসতে। মসজিদের উঠান থেকে একটা বসার জায়গা দেখিয়ে বললেন, ওখানে ওকে শুইয়ে দাও। আমরা শুইয়ে দিতেই সেই ব্যক্তিকে বললাম, হুজুর এখানে কোথাও কোনো হাসপাতাল বা ক্লিনিক আছে? আসলে লিমনের তো কোনো জ্ঞান নেই বলে আমি খুব ভীত ছিলাম। সেই ব্যক্তি খুব সুন্দর করে হেসে বললেন, কোথাও যেতে হবে না, আপনারা এখানে নিরাপদ।
আমি দেখছি কি করা যায়। ওনার কথায় আমরা খুব ভরসা পেলাম। সেই মুহূর্তে খুব হালকা লাগছিল আমার বসে থাকতাম। আমি বসে অবাক হয়ে দেখছিলাম উনি একজন ডাক্তারের মতোই ট্রিটমেন্ট করছিলেন, এমনকি বলেও দিচ্ছিলেন লিমন দেহের কোন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে। উনি বললেন, আপনারা বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। বলে উনি যে কক্ষে থাকেন সেখানে চলে গেলেন এবং একটু পরে উনি জিনিস নিয়ে আসলেন। কিন্তু কি দিয়ে আসলেন সেটা বুঝতে পারলাম না। আমাদের সামনে উনি সেই জিনিসগুলো একটা পাত্রে রেখে তিনি থেতো করলেন এবং লিমনের মাথায় যেখানে ফেটে রক্ত পড়ছিল সেখানে দেহের যে সব জায়গায় কেটে ছেড়ে গেছে সে সমস্ত জায়গায় লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপর তিনি একটা গ্লাসে পানি নিয়ে তাতে কিছু সময় ধরে কোনো দোয়া পরে ফু দিলেন এবং তারপরে লিমনের মুখে ছিটিয়ে দিলেন। প্রায় সাথে সাথে লিমনের জ্ঞান ফিরল। লিমন তখনও খুব ভয়ার্ত হয়েছিল। লিমন চেঁচিয়ে বলল, আমি কোথায়? আমরা তাড়াতাড়ি এগিয়ে এসে লিমনকে সাহস দিলাম, বললাম আমরা এখন নিরাপদ। লিমন শান্ত হলো। হুজুর লিমনকে পানিটা খেতে বললেন। লিমন বাকি পানিটা পান করলো, তারপরে উঠে বসলো। কিন্তু লিমন সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব করতে শুরু করলো। হুজুর বলল, অনেক জোর বাঁচা বেঁচে গেছেন আপনি, আল্লাহর দয়া না থাকলে আজ মরেই যেতেন। উনি লিমনকে সামনে নিয়ে বসিয়ে আরো অনেক দোয়া পড়তে শুরু করলেন এবং মাথা ছেড়ে দিলেন এবং লিমনকে শুয়ে পড়তে বললেন। উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কিভাবে সব হলো। আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি সব শুনে গম্ভীর হয়ে বললেন, আপনাদের ভাগ্য খুব ভালো যে আজকে আপনারা প্রাণে বেঁচে গেছেন। খুব খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছিলেন আপনারা। অমাবস্যা আর এমন মেঘলা বৃষ্টির রাত হলেই ওটাকে দেখতে পাওয়া যায়। আরো জানলাম যে শুধু আমরাই নই, অনেকেই ওটাকে দেখেছে এবং ভয় পেয়েছে। এমনকি অনেকে ভয় পেয়ে পাগল হয়ে গেছে এবং অনেকে মারাও গেছে। চট্টগ্রামের স্থানীয় ভাষায় ওটাকে বলা হয় কল্লাহারা কোতোয়াল, বলা হয় যার অর্থ মাথা কাটা কোতোয়াল। স্থানীয় মিথ আছে প্রায় 100 বছর আগে এই এলাকায় একজন কোতোয়াল বা ঘোড়ার গাড়িওয়ালা ছিলেন। কোন এক রাতে তিনি তার দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ডাকাতদের হাতে পড়েন এবং ডাকাতরা তাকে মেরে ফেলে। জানা যায় তার দেহটা খুঁজে পাওয়া গেলেও মাথাটা খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই এই এলাকায় অনেকেই এই জিনিসটা দেখেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কখনো সেই জিনিসটা দেখেছেন কিনা। উনি বললেন উনি দেখেছেন কিনা। উনি হেসে জবাব দিলেন যে না, উনি কখনো দেখেননি। এবং তারপর আমাদের সাথে বাকি ঘটনাগুলো আমাকে বললাম। উনি শুনে বললেন, এই পৃথিবীটা শুধু মানুষদের জন্য আবাসস্থল নয়, নানান দৃশ্যমান এবং অদৃশ্যমানেদেরও আমাদের আশেপাশেই তাদের নিয়ে চলতে হয়। আমাদের আশেপাশে যারা আছে তাদের কিছু ভালো কিছু মন্দ, তারাও সকলে আল্লাহর সৃষ্টি। আমাদের মতো তারাও এই দুনিয়ার বুকে বিচরণ করে, কিন্তু তাদের বিচরণের কিছু বেঁধে দেওয়া সময় রয়েছে। রাতের মোট 3টি ভাগ রয়েছে, প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ। অদৃশ্যমানেরা শুরুর ভাগেই সক্রিয় হলেও তাদের সকল কার্যক্রম মধ্যভাগে খুব বেশি বেড়ে যায়। তাই রাতের সেই সময়ে কোনো খোলা প্রান্তরে বা চলাচলের রাস্তায় সতর্ক হওয়া ঠিক না। বিশেষ করে অমাবস্যার রাতে আর মেঘলা বৃষ্টির রাতে আপনারা অসতর্ক হয়েছেন বলেই বিপদে পড়েছেন। আর দূর যাত্রার ব্যাপারে সবসময় পথের হিসেব আল্লাহর রহমতে কামনা করে চলতে হয়, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। লক্ষ্য করলাম যে একটা নির্জন গ্রাম্য জায়গায় বসবাস করছেন একজন মানুষ, যিনি খুব মার্জিত এবং শুদ্ধ বাংলায় কথা বলছেন। এবং আমি একটু অবাক হলাম এই ব্যাপারে, কারণ যতই হোক না কেন চট্টগ্রামের মানুষদের কথায় একটু হলেও চট্টগ্রামের ভাষার টান পাওয়া যায়। তাই আমার ধারণা হলো উনি সম্ভবত চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন। তাই আমি কৌতূহল বশত জানতে চাইলাম, উনি এখানে কতদিন ধরে আছেন। উনি বললেন, আমার নাম আব্দুল কলিম, আমি এই মসজিদের ইমাম, আমি দীর্ঘদিন থেকে এই এলাকায় আছি। আমি খুব অবাক হয়ে সব শুনলাম, কিন্তু তখন বেশি ভাবলাম না, কারণ দেখলাম লিমন আবার উঠে বসেছে এবং বলছে ওর এখন অনেক ভালো বোধ হচ্ছে। শুনে অনেকটাই নিশ্চিন্ত হলাম। ওকে তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। লিমন বলল, আমরা যখন খুব ভয় ছুটছিলাম তখন ও দেখতে পায় বিভৎস জিনিসটা ওর খুব কাছে চলে এসেছে এবং হাত বাড়িয়ে দিয়েছে ওকে ধরার জন্য। লিমন দেখতে পায় ওই জিনিসটার কাটা ধর থেকে ছিটকে ছিটকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে লিমন আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আর কিছু মনে নেই ওর। ইমাম সাহেব তখন আমাদেরকে বললেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আর কিছু সময় পর ফজরের আজান পড়বে, নামাজ আদায় করে সবাই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করার পরে পড়ে নেবেন। তারপর তাহলে বিপদের রেশ কেটে যাবে। আমি তখন ঘড়ির দিকে তাকালাম, তখন যেন 4:10 বেজে গেছে, বুঝতেই পারিনি। আমি আর নাহিদ গেলাম লিমনের অ্যাক্সিডেন্ট হওয়া বাইক নিয়ে আসতে। গিয়ে কোন রকমের বাইক স্টার্ট করে নিয়ে আবার মসজিদে ফেরত আসলাম এবং নামাজ আদায় করলাম। তারপর ভোরেই ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে কক্সবাজার রওনা হই। প্রধান উদ্দেশ্য ছিল লিমনকে কোন একটা ক্লিনিকে অ্যাডমিট করা। যাবার পর
যাওয়ার সময় উনি আমাদেরকে একটা কাচের বোতল দিয়ে বললেন উনি তাতে পানি পড়ে দিয়েছেন। লিমনকে আগামী 3 দিন যেন এই বোতলের পানি সকালে আর রাতে খাইয়ে দেই। আমাদের কারো যদি শরীরে খারাপ লাগে বা রাতে দুঃস্বপ্ন দেখি তাহলে আমরাও যেন খাই পানি, কারণ অনেক সময় এমন খারাপ জিনিসের কাছাকাছি হলে তার একটা খারাপ প্রভাব শরীরে পড়ে অনেকটাই। এবং বোতলটা খুব অদ্ভুত রকমের সুন্দর ছিল, মানে বোতলটা সাধারণত দেখতে পাওয়া যায় না, অনেকটাই অ্যান্টিক টাইপের। উনি আমাদেরকে বললেন বোতলের পানি শেষ হয়ে যেন আমরা বোতলটা সমুদ্রে ফেলে দিয়ে যাই, সেটা যেন সাথে রাখি। আমি ওনার কথার অর্থটা বুঝতে না পারলেও কোনো প্রশ্ন করলাম না এবং ওনাকে ধন্যবাদ দিয়ে আমাদের যাত্রা শুরু করি। এবং 7টার দিকে আমরা কক্সবাজার পৌঁছাই, সেখানে একটা ক্লিনিকে আমরা লিমনকে অ্যাডমিট করি। ডাক্তার আমাদেরকে বাইরে অপেক্ষা করতে বলেন এবং লিমনকে পরীক্ষা করতে শুরু করেন। একটু পর উনি বের হয়ে এসে আমাদের কাছে জানতে চান কি হয়েছিল। আমি ওনাকে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানাই এবং লিমনের কোথায় কোথায় আঘাত লেগেছিল সেটা জানাই। উনি এমন ভাবে আমাদের দিকে তাকালেন যেন আমরা সবাই পাগলের প্রলাপ বকছি। উনি আমাদেরকে বললেন লিমনের শরীরে কোথাও কোনো বিন্দু মাত্র আঘাতের চিহ্ন নেই, উনি সম্পূর্ণ সুস্থ, আর আপনারা বলছেন উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমরা তারপরেও জোর দিয়ে বললাম যে লিমন অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার তখন আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে বললেন। আমরা ভেতরে গিয়ে যা দেখলাম তা ভীষণ আশ্চর্য। লিমনের শরীরে যে সমস্ত জায়গায় আঘাত ছিল, ইমাম সাহেবের ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দিয়েছিলেন, সে সমস্ত জায়গায় কোনো আঘাত তো দূরে থাক, কোনো চিহ্ন নেই। বিশেষ করে ওর মাথায় খুব গুরুতর ক্ষত হয়েছিল। আমরা 1 সপ্তাহ কক্সবাজারে থাকি। এই সময়ে লিমন একদম সুস্থ ছিল এবং ইমাম সাহেবের কথা মতন লিমনকে সকাল আর রাতে আমরা পানি পান করাই। আমরা বুঝতে পারি যে আসলে সবটাই ইমাম সাহেবের ওষুধের গুণে হয়েছে। যেদিন আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের ইমাম সাহেবকে বলেছিলাম পানি শেষ হলে যেন বোতলটি সমুদ্রে ফেলে দেয়। বাকি অংশটুকু বলবো, অনেক বড় ঘটনা, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবার ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned, Radio 50 and don't stop the 50. And the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডি 48.9 FM। আমি রাস্তাল আছি সাথে এবং চলছে ভূত FM। যেটা বলছিলাম যে বোতলটা সমুদ্রে ফেলার কথা ছিল, তারপর তিনি লিখছেন কিন্তু বোতলটি খুবই সুন্দর ছিল, তাই এমন একটা জিনিস আমরা ফেলে দিতে একদমই আমাদের মন চাইল না। আমি ভাবলাম একটা বোতলই তো, আমার কাছে রেখে দিলে এমন কি ক্ষতি। তাই আমি বোতলটা একটা নিউজ পেপারে মুড়ে আমার কাপড়ের ব্যাগে রেখে দিই। সব ঠিকঠাক করে আমরা যাত্রা শুরু করি, কিন্তু ঘটনা যে তখন শেষ হয়নি তা বুঝতে পারিনি। বুঝতে পারলাম যখন আমরা আবার সেই মসজিদের কাছে পৌঁছালাম। ভাবলাম চলে যাচ্ছি যেহেতু ইমাম সাহেবের সাথে দেখা করে যাই, হতেও পারে আর কোনোদিন দেখা হবে না। ওনার সেই অত্যাশ্চর্য চিকিৎসার ব্যাপারেও আমি খুব কৌতূহলী ছিলাম বলে দেখা করার ইচ্ছাটা খুব বেশি ছিল। মসজিদের কাছে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম, কারণ যেদিন আমরা প্রথম মসজিদে এসেছিলাম সেদিন গভীর রাত এবং ঘন অন্ধকার থাকায় আমরা মসজিদটি ভালোভাবে খেয়াল করতে পারিনি, কিন্তু আজ মসজিদটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। মসজিদটা কেমন যেন অদ্ভুত গড়, 8-10টা সাধারণ মসজিদের মতো না। এবং আরো অবাক হলাম যে যখন আমরা ইমাম সাহেবকে খোঁজার জন্য তার কক্ষের দিকে গেলাম, কিন্তু ওই কক্ষ, সেখানে কক্ষের মতো একটা আকৃতি আছে বটে, কিন্তু রাতে আমরা যেখানে একটা দরজা দেখতে পেয়েছিলাম সেখানে কোনো দরজা নেই, পুরোটাই নিরেট দেয়াল। আমাদের বিস্ময়ের ঘোর কোনোভাবেই কাটছিল না। তাহলে সেদিন আমরা কার সাথে দেখা করেছিলাম? সেখানে ইমাম সাহেবের কক্ষ ছিল, সেটা কোথায়? আর ইমাম সাহেবই বা কোথায়? একবার ভাবলাম আমরা ভুল জায়গায় এসে খোঁজ করছি না নাকি। হয়তো বাইরে ভালোভাবে আশপাশ দেখলাম না, কোনো ভুল নেই, আমরা এখানে এসেছিলাম। আমরা বোকার মতো আশেপাশে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম একজন লোক কিছু মালপত্র নিয়ে হেঁটে যাচ্ছে। আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম মসজিদের ব্যাপারে, ইমাম সাহেব কোথায় সেই ব্যাপারে। লোকটি বোকার মতো আমাদের দিকে চেয়ে রইল। তারপর যা জানালো আমাদেরকে তা শুনে আমরা অবাক হতে হয়। সে বলল এই মসজিদে কোনো ইমাম সাহেব নেই, কোনোদিন কোনো ইমাম সাহেবও ছিলেন না, এমনকি এই মসজিদে কোনো নামাজও পড়া হয় না। সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে এই মসজিদটা কে কবে কখন বানিয়েছে সেটা কেউ জানেন না। শুধুমাত্র জানা যায় যে মসজিদে যে জমিটার উপর বানানো হয়েছে সেই জমির মালিককে এক রাতে স্বপ্ন দেখানো হয়, স্বপ্নে তাকে বলা হয় সেই জমির মাটিতে একটা টাকার কলসি পোতা আছে, সেই কলসি ভর্তি টাকা যেন জমির মালিক রাতে গিয়ে উঠিয়ে নিয়ে আসে এবং সেই জমির মালিকানা যেন আর দাবি না করে। এরপরে জমির মালিকের ঘুম ভেঙে যায় এবং
সে রাতেই সেখানে সে গিয়ে দেখে যে সত্যি একটা টাকা ভর্তি কলস রয়েছে এবং জমির মালিক সেই টাকার কলসি নিয়ে বাড়ি চলে আসার পর দিন সেই জমিতে গিয়ে দেখতে পায় সেই রাতেই সেখানে সেই মসজিদ নির্মিত হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে সেটা কেউ দেখেনি। এলাকায় কথিত আছে এই মসজিদটা গায়েবী মসজিদ, এটা কোনো মানুষ বানায়নি, এটা জিনেরা এক রাতের মধ্যে বানিয়েছে তাদের নামাজ পড়ার জন্য। আমাদের কারো মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। এসব শোনার পরে বুঝতে পারলাম আসলে যা ঘটেছিল তা পুরোটাই আমাদের জন্য গায়েবী সাহায্য ছিল। আল্লাহর রহম না হলে আমরা সেদিন যে বিপদে পড়েছিলাম তার পর আমরা কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম না। সব ভেবে সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল মন। এবং হঠাৎ আমাদের মনে পড়লো যে ইমাম সাহেবের দোয়া দেয়া সেই বোতলটির কথা, এবং সেটা মনে পড়ায় উনি বলেছিলেন ওটা পানি শেষ হয়ে যাবার পর বোতলটা সমুদ্রে ফেলে দিয়ে যেন, কিন্তু আমি সেটা করিনি। মনে মনে অপরাধ বোধ জাগলো। কি মনে করে যেন আমি আমার ব্যাগটা খুলে বোতলটা দেখার জন্য বের করতে চাইলাম, কিন্তু আবার অবাক কিছু অপেক্ষা করছিল আমার জন্য। দেখলাম বোতলটি যে নিউজ পেপারে মোড়ানো রয়েছে সেই পেপারটি আছে, কিন্তু তার মধ্যে বোতলটি নেই। আমি ব্যাগে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। বোতলটি আমার ব্যাগেই যে ছিল সেটা নিশ্চিতভাবে মনে থাকার পরও ভাবলাম অন্যদের কারো ব্যাগে আছে কিনা, কিন্তু একটু খুঁজে দেখি, কিন্তু কারো ব্যাগেই নেই। এবং আমার স্পষ্ট মনে আছে সেটা হোটেলেও ফেলে আসেনি, আমার ব্যাগে দেখছিলাম নিউজ পেপারে মুড়ে আমার ব্যাগে রাখা হয়েছিল। যদি ভুলে হোটেলে ফেলেও আসতাম তাহলে নিউজ পেপার সহই ফেলে আসতাম, কিন্তু এরকম হওয়ার কথা যে একটা আছে একটা নেই। বুঝতে বাকি রইল না আসলে আমি ইমাম সাহেবের কথা না মানায় সেই নিজ থেকেই সেই জিনিসটা হয়তো নাই বা উধাও হয়ে গেছে। মনে মনে হঠাৎ ইমাম সাহেবের কাছে মাফ চাইলাম, ওনার কথা অমান্য করেছে সেই জন্য। তারপর সেখান থেকে রওনা দিয়ে চট্টগ্রামে পৌঁছি। আমার লাইফে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আমি কোনোদিন ভুলবো না। সঙ্গত কারণেই আমি সেই এলাকা আর মসজিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিলাম না, কারণ এতে অনেকের মনে সেই এলাকার ব্যাপারে ভীতি বা অতি আগ্রহ তৈরি হতে পারে। এবং আমার খুব ইচ্ছা আমি যখন আবার দেশে আসবো সরাসরি স্টুডিওতে সেই ঘটনা শোনাবো, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। তবে আমি আমার দাদির সাথে যে ঘটনাটি ঘটেছে আমি সেটাই সবচেয়ে ফার্স্টে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রায় 1965 এর দিকে স্টোরি, যুদ্ধের আগে। তো তখনও আমার আব্বু আসলে জন্ম হয়নি, আমার আব্বু তার আগেরও স্টোরি আর কি সেটা। যখন গ্রামের গুলো যেটা হয়, আমাদের গ্রামের বাড়িটা ছিল একটা কুমিল্লা জেলার দেবিদ্যা থানাতে, আমি গ্রামের নামটা না বলি, সেটা একটা রুরাল এরিয়াতে অনেকটা বলা চলে। সো গ্রামে যেটা হয়, যুদ্ধের আগের বাড়িগুলো মূলত হয় কি যে খুব সম্ভবত যে বাইরের দিকে ওয়াশরুমগুলো থাকে বা বাথরুমগুলো থাকে অনেকটা দূরে থাকে। স্পেশালি দেখা যায় যে আমরা এখনকার যেরকম মডার্ন যেরকম ঘর বাড়ি হয় থাকে না, সেটা অনেকটা দূরে হয়। সো আমাদের বাড়িটার একটু ডেসক্রিপশন দিতে হবে, বিকজ অফ আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল হচ্ছে অনেকটা পুকুর পাড়ের সাথে। সো পুকুর পাড়ের চারদিকে অনেক জঙ্গল ছিল, স্পেশালি আপনার পুকুর পাড়ের চারদিকে জঙ্গল ছিল। ইভেন আমাদের ঘরের পিছনেই অনেকটা হন্টেড লাগতো প্লেসটাকে। আমি নিজে ছোটবেলায় অনেক নয়েজ পাইতাম, যেটা অনেকটা ছোটবেলা থেকে শোনা আর কি, যে ওই জঙ্গলের ভিতরে আসলে অনেক বেশি পরিমাণে অনেক কাহিনী আছে বা অনেক কিছু আছে। ইভেন আমার যে ঘরটা ছিল তার পিছনে ইভেন জঙ্গলের ভিতরে একটা গাব গাছ একটা ছিল, যেটা অনেক হন্টেড কিছু স্টোরি আছে, যেটাকে বলে মানুষ আমাদের এলাকার ইভেন আমার বাড়ির সবাই বলে যে ওই গাছটা বেশি একটা ভালো না, অনেক পুরাতন গাছ, বাট এটার এজ কত আসলে আমরা কেউ জানি না মূলত। সো দাদি একদিন যেটা হয়েছিল সন্ধ্যার দিকে ওয়াশরুমের দিকে বাথরুমের দিকে যাচ্ছিল, তো উনি সেখানে গিয়ে আসলে যখন আসতেছিল তখন খুব সম্ভবত ওই গাব গাছের ওই সাইডে উনি হয়তো হেঁটেছিল। সো সেখানে পা দিয়েছিল আর কি। দ্যাটস মিন যতটুকু আমি জানি যে সেখান দিয়ে আসার সময় 3টা জিন ছিল যারা খাচ্ছিল সন্ধ্যার দিকে। সো তাদের খাবারের প্লেটে দাদি পা দিয়েছিল, সেটা উনি নিজে তো আর দেখতে পারেনি, সেটা আসলে খেয়ালও করতে পারেনি। তো তিনি যখন বাসা আসলেন তারপর থেকে আসলে অ্যাবনর্মাল স্টোরি গুলো হতে থাকলো আর কি, যে দেখা যাচ্ছে যে বাসায় আসার পরই দাদার সাথে রাতে দেখা গেল যে চোখ টোক রাঙাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, কথাবার্তা দেখা যাচ্ছে নর্মাল না। তখন দাদা ভাবলো যে আসলে কি হলো হুট করে, কিছু তো বুঝতে পারলাম না। তো দাদা দেখা গেল যে ওই আমার যেই বর্মা আছে তাকে সবকিছু শেয়ার করলো যে এই অবস্থা এখন আসলে কি করতে পারি। সে তো দেখা যাচ্ছে অ্যাবনর্মাল ম্যানার করা শুরু করছে। তো একটা
পর্যায়ে দাদি আসলে আস্তে আস্তে দেখা গেল যে এই জিনিসটা আরো বেশি প্রবলেম হতে শুরু করলো। তো তার কিছুদিন কয়েক বছর 2 বছর পরে মনে খুব 2 বছর পরই আব্বুর জন্ম হয়। তো আব্বুর জন্মটা আসলে অনেকটা প্রবলেম মাঝখানে হয়, যা সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না কথা। সো দেখা গেলো যে আব্বু যখন আস্তে আস্তে বড়তে থাকে, তো কিন্তু দাদির প্রবলেম গুলো হতেই ছিল, আস্তে আস্তে বাড়তেছিল প্রবলেম গুলা। একটা পর্যায়ে এত বেশি পরিমাণে বাড়তেছিল যে সপ্তাহে একদিনই প্রবলেম হতো। তো দাদা কোন রকমে সেটা কন্ট্রোল করতো। প্রায় সময় গ্রামের হুজুর ছিল, হুজুর এনে আসলে প্রায় সময় দেখানো হতো। তো হুজুর জার ফুক করলে কিছুক্ষণ থাকতো, সেটা হয়তো উনি দোয়াটা পরে দিয়ে যেত। তো দোয়াটা পড়লে একটা শর্ট টাইমের জন্য হয়তো সেই প্রবলেমটা হতো না, কিন্তু আপনার একটা পর্যায়ে আস্তে আস্তে প্রবলেম গুলো বাড়তে শুরু করলো। এমন হচ্ছিল যে উনি ঘরের মধ্যে থাকতো না, ঘরের বাইরে চলে যেত। রাতে দেখা যাচ্ছে দরজা লক করে দাদা ঘুমাতো। দেখা যাচ্ছে যে রাতের সময় দেখা যাচ্ছে সবকিছু দরজা খুলে সুন্দর করে বের হয়ে যাচ্ছে, কাউকে না বলে। ইভেন বের হয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। এক সময় দেখা যাচ্ছে ওই গাবগাছের দিকে যাচ্ছে, যে জঙ্গলটা আছে পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বাড়ির সবাই মিলে খুঁজে বের করা হচ্ছে যে কোথায় গেল। গিয়ে দেখা যাচ্ছে সেখানে কথা বলতেছে কন্টিনিউয়াস, ঝগড়াঝাটি করতেছে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কারোর সাথে ঝগড়াঝাটি করতেছে টোটালি। জাস্ট আমি যখন আব্বু আস্তে আস্তে বড় হলো, তখন এভাবে কন্টিনিউয়াস সমস্যাগুলো সলভ হচ্ছে না। দাদুরের প্রবলেমগুলো লেগেই থাকছিল, কোনোভাবে কোনো সলভ করতে পারছে না, কোনো হুজুরও আসলে সমাধান করতে পারছে না। দাদা অনেক ট্রাই করছে। পরে আব্বু আস্তে আস্তে বড় হলো। তো আব্বু বড় হওয়ার পরে আব্বুই ফ্যামিলির পরে হালটা ধরলো। তো পরে আব্বুর বিয়ে হলো, যে আম্মু আসলো বাসাতে বা হলো। তারপর থেকে আম্মুর উপর সবকিছু দায়িত্ব গেছিল দাদিকে দেখাশোনা করার জন্য। সো তারপরে আম্মু আসলে পুরো মেইন ঘটনাগুলো লাস্টের দিকে আম্মু ফেস করছে স্পেশালি। তো আম্মু গত পরশুদিন আমাকে সবকিছু শেয়ার করছিল যে এই অবস্থা হচ্ছে। তো আমি তার মধ্যে কয়েকটা স্টোরি আমি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, যখন আমি ক্লাস 2তে পড়ি, খুব সম্ভবত 1998 সালের দিকে, তখন আমি ছোট, আমার অনেক কিছু মনে আছে। সো একদিন আমাদের মাটির ঘর ছিল তখন গ্রামে, একদম রুরাল এরিয়াতে তখন। তো যখন একদিন দেখলাম যে দাদিকে কোথাও খুঁজে পাচ্ছে না, পুরো বাড়ি তখন ডাক পড়ে গেছে যে আসলে দাদি নাই বাসাতে। সন্ধ্যার পরে 7টার দিকে, তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করলো, সবাই টর্চ লাইট দিয়ে। পুরো গ্রাম তো আসলে সন্ধ্যা 6টা-7টার পরই দেখা যায় সবকিছু হয়ে যেত। আর তখন আসলে ওই গ্রামটাতে পুরোপুরি কারেন্ট যায়নি, যে কারণে অনেকটা অন্ধকার হয়ে যেত। সো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে খোঁজা হচ্ছে, সব জায়গায় খোঁজা হচ্ছে। পরে দাদিকে দেখা গেল যে উনি একটা প্রদীপ নিয়ে, আর কি, যেটা আমরা গ্রামের এলাকায় বাতি বলি বা সামথিং বলি, তিনি ওটা জ্বালিয়ে নিয়ে কেরোসিনের ওটা নিয়ে চলে গেছে অনেক দূরে। তো পরে গিয়ে আমি নিজের কানে শুনছিলাম কয়েকটা কথা। উনি বলতেছে যে তোদের বলতেছে তোরা কি চাস, তখন বলতেছে আমাকে নিয়ে তোরা কি করবি, কি করতে চাস, তোরা ছেড়ে দে, আমি আমার করতে চাই। এরকম অনেক গালাগালি প্রচুর করতেছে একের পরে। পরে বাড়ির আরো কয়েকজন মিলে দাদিকে আনতে যায়, কিন্তু আসলে তার সাথে কেউ পারতেছিল না। তার সুপার ন্যাচারাল একটা পাওয়ার থাকে, সেরকম একটা পাওয়ার চলে এসেছিল বডিতে। দেখা যাচ্ছে যে আমার কাকারা সবাই ধরার পর দেখা যাচ্ছে 3জন, আমি আমার নিজের চোখে দেখেছিলাম যে 3জন পুরুষ তাকে ধরেছিল, সে 3জনকে ঢিল মারে ফেলে দিয়েছিল অনেকটা। জাস্ট আমরা যেরকম রেসলিং দেখি, অ্যাজ লাইক রেসলিং ই আসলে এটা পসিবল আর মুভিতে। সো আমি ওরকম আমার কাছে সেরকম মনে হলো যে উনি জাস্ট 2-3জনকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দিল। তখন আমি তো ভয়ে যাইনি, পরে আমি দূর থেকে দেখতেছিলাম। পরে সবাই মিলে ধরে কোন রকমে হাত ধরে পা ধরে কোন বাড়িতে নিয়ে আসলো। এনে দেখা গেল যে বাড়িতে আনার পর যেটা করা হয় মূলত, সেটা হচ্ছে খুব সম্ভবত তেল গরম করে একটা মালিশ করা হয়, যেটা আগের দিনে করা হতো, যে হ্যাঁ হয়তো শরীর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা করা হতো। সো সেম টাইপের জিনিসগুলো ওনাকে করা হচ্ছিল। করে দেখা গেল যে তারপর আস্তে আস্তে সেটা নর্মাল হতো না। পরে ইমাম আনা হলো, মসজিদের ইমাম এনে তাকে দোয়া টোয়া পরে আস্তে আস্তে ব্যালেন্স আনা হলো। তো পুরোপুরি আসলে আনতে পারছিল না। একটা পর্যায়ে দেখা গেলো তাকে খাটে শোয়ানো হলো, তাকে সবাই মিলে ধরা হলো। তো সে ওখানেও দেখা যাচ্ছে তার দেখতে দেহের গঠন খুব ভালো ছিল না, খুব মোটাও ছিল না, খুব ওরকম ছিল না যে কাউকে খুব পাওয়ার পাবে বা শরীরে। কিন্তু সে দেখা যাচ্ছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার পেয়ে যেত একটা সময়। তো আপনার যেটা হচ্ছিল যে
লাস্টের দিকে সে আসলে ওই প্রচুর পরিমাণে মানুষকে আসলে ধাক্কায় ধাক্কায় পড়ে একদম ফেলে দিত। তো একটা পর্যায়ে লাস্টের দিকে যেটা হলো সেটা হলো যে আব্বু অনেক হুজুর টুজুর দেখা শুরু করলো, আসলে কি করা যায়, কোনো বুজুর্গ ব্যক্তি খোঁজা শুরু করলো। তো লাস্টের দিকে যেটা হচ্ছিল যে মানে আব্বু কোনো রাস্তাই পাচ্ছিল না, যেহেতু এখন বাড়ির সবাই বলতেছিল যে আসলে এটা সমাধান করা খুবই দরকার, কারণ হচ্ছে সে বারবার প্রবলেম ফেস করতেছে। তো হুজুর যেটা বলছিল যে তাকে প্রচুর মারা হতো। এরপরে কি হলো? আমরা অনেকক্ষণ ধরে শুনছি একটা জিনিস, এরপরে কি হলো? তাকে প্রচুর মারা ধরা করতো। পরে একদিন পরে যেটা হলো আব্বু এক হুজুর আনা হলো, তাকে এনে মানে যেটা করা হলো যে সে কন্ট্রাক্টে গেল যে তাকে মানে সমাধান করতে পারবে, কিন্তু কেউ পারলো না, সে একটা সমাধানের জন্য কন্ট্রাক্ট করলো। তো পরে আম্মু যেটা ওই হুজুর বললো যে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন যে আসলে তাকে মানে আপনার বাসা থেকে যেটা ঘটবে, অ্যাবনর্মাল কিছু একটা ঘটবে, আপনি জাস্ট খেয়াল রাখবেন, যদি সমাধান হয় তাহলে আপনার বাসাতে কিছু একটা অ্যাবনর্মাল ঘটবে। তখন মানে এরপর যেটা হলো যে একদিন এর পরের দিনে কাহিনীটা হলো যেটা হলো আম্মু বাসা খাচ্ছে, দাদিও ছিল সেখানে। তো আমাদের মুরগি ছিল, মুরগিগুলো আসলে ডিমের তা দিচ্ছিল, একটা মুরগি সবচেয়ে ভালো একটা মুরগি ছিল, সেটা হুট করে যেটা হচ্ছিল যে ওই আপনার জাস্ট একটা মুরগি সেখান থেকে পড়ে গেল, মানে একদম সুস্থ একটা মুরগি পড়ে গেলো, ধাম করে পড়ে নিচে পড়ে দেখা গেলো সেটা একদম টোটালি মারা গেল। এরপর মারা গেল। পরে মানে আব্বু ওই ইয়াকে কল দিল, হুজুর মানে হুজুরের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তখন তো ফোন ছিল না, তখন জিজ্ঞাসা করলো যে আসলে এই কাহিনী করছে, বলে যে হ্যাঁ সেটা দিয়ে সেটা আসলে সমাধান হয়ে গেছে, আপনার সেখান থেকে চলে গেছে, সেটা ওই মুরগিটা মারা গেছে মানে হচ্ছে তার উপর দিয়ে একটা ইয়াতে চলে গেছে। আপনি এখন হয়তো আমাকে শুনছেন আপনার ঘরে বসে, আপনার বারান্দায় বসে, অথবা আপনি তো শুয়ে শুয়ে শুনছেন আমাকে, এবং শো শেষ করার পরে সেহরির মাঝখানটার সময় যদি আপনি না ঘুমিয়েও যান, সেহরি খাওয়ার পরে নিশ্চয়ই আপনি ঘুমাবেন। কেমন হবে যদি আপনি সেহরি করলেন এবং সেহরি থেকে ওঠার পরে হঠাৎ করে আপনার রাতের বেলা ঘুম ভেঙে গেল এবং আপনি দেখলেন আপনি আপনার বিছানায় নেই, আপনি হয়তো কোন একটা কবরস্থান আছেন, আপনি হয়তো কোন একটা পরিত্যক্ত বাসার ভেতরে আছেন, আপনি হয়তো এই চাইতে ভয়ঙ্কর কোন জায়গায় আছেন, জাস্ট আপনি আপনার সাথে নেই। তাহলে কেমন হবে? মানে আমি মুভিটার নাম বলছি না কোন একটা কারণে, পরে বলবো হয়তো কোনো একদিন, বাট এই মুভিতে এই জিনিসটা আমার মাথায় মানে একদম পুরোপুরি আটকে গিয়েছিল। যেটা কেমন লাগে তাহলে আপনার? আসলেই তো মানে কেমন অদ্ভুত একটা ব্যাপার ঘটে না যদি এরকম হয়? তো আমি মনে হয় যে আপনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে জেগে ওঠেন ঠিক যেখানে রাতে ঘুমিয়েছিলেন সেই জায়গাটায়। এটা একটা আশ্চর্যের ব্যাপার, এটা তো সহজ কিছু না, এটা খুবই বেশ আশ্চর্যের ব্যাপার। আমরা যে ঘুম থেকে জেগে উঠি এবং সবকিছু ঠিকঠাক আছে দেখি, কারণ আমি ঘুমিয়েছিলাম, অচেতন অবস্থায় ছিলাম, এর মাঝখানে অনেক কিছুই হতে পারতো কিন্তু হয়নি। আমার এই মুভিটা দেখার পরে এরকম অনেক কিছু মনে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টুম্পা আক্তার প্রিয়া বলছি ইউএসএ থেকে। আমার পক্ষে স্টুডিওতে সেই ঘটনাটি বলা সম্ভব নয় বলে আজকে আমি ভূত এফএম এর সকল শ্রোতাদের জন্য মেইল করে পাঠালাম। আশা করি সবাইকে পড়ে শোনাবেন। হয়তো আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনে কারো ভয় নাও লাগতে পারে, কিন্তু এই ঘটনাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখনো এই ঘটনা আমাকে নীরবে শেষ করে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার আনাহেইমের স্ট্যানফোর্ড হবে এটা, স্ট্যানফোর্ড রোডে ন্যান্সির সাথে আমার খুবই খাতির। তার 6 বছরের ছেলে এরিকো আমার বন্ধু, তাকে আমি লিটল প্রিন্স বলে ডাকি। মাঝে মাঝে আমি তাদের বাড়িতে গিয়ে 1-2 দিন থেকে আসি। আমার খুব ভালো লাগে। মাছ ধরতে গিয়ে আমাদের পরিচয়। একদিন ন্যান্সি আমাকে ফোন করে এবং একটু তার বাড়িতে আসতে বলেন। আমি গিয়ে শুনলাম কি আজব কিছু ঘটেছে তাদের বাড়িতে। ভাবলাম আজ রাতটা একটু সেখানেই কাটাই। ভূত দেখার আমার অনেক দিনের শখ। এরিক সেদিন আগে ভাগে ঘুমিয়ে পড়েছিল। রাত তখন 3টা। আমি আর ন্যান্সি টিভিতে মুভি দেখে নানা রকম ফানি কথাবার্তা বলে সময় কাটাচ্ছিলাম। এরিক ফাঁকে ওয়াশরুমে গিয়ে আমরা আসার সময় কিচেনের শব্দ পেয়ে যাই এবং গিয়ে দেখি ন্যান্সি কি রান্না করছিল। আমাকে দেখে ন্যান্সি বলল তোর জন্য চিকেন নাগেট রান্না করছে। আমি খুশি মনে নাগেট ভর্তি প্লেট হাতে নিয়ে খেতে খেতে টিভি রুমে আসার পর দেখি ন্যান্সি টিভি দেখছে সোফায় কাত হয়ে। আমি কেমন স্তব্ধ হয়ে যাই। তাহলে কিচেনে কে ছিল আর এখানেই বাকি? ন্যান্সি আমাকে বলে তোমার হাতে প্লেটে এটা কি?
ইয়া, তুমি কি খাচ্ছ? আর প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেটে একটা মরা বেড়াল, আমার হাতে বেড়ালের একটি পচা মাংস। আমি হাত থেকে প্লেটটা ফেলে দিলাম মেঝেতে, এবং ঠিক তখনই দরজার সামনের দিকে তাকিয়ে দেখলাম আরেকটি ন্যান্সি উকি দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। হাসিতে ঘৃণা, তীব্র ঘৃণা পেট গুলিয়ে এলো আমার, এবং বমি করতে করতেই আমি একটা সময় চেতনা হারিয়ে ফেলি। একটা সময় চোখ খুলে দেখি যে আমি হাসপাতালে। আমার সামনে আমার স্বামী অসহায় অবস্থায় তাকিয়ে আছেন। পেছনে দেখি আমার খালা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? তিনি বললেন, আমি নাকি ঘুমের ঘোরে আধ ঘন্টার মতো খিচুড়ি দিয়ে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলাম, তবে সেই খিচুড়ির কারণে আমার অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়, যা পৃথিবীর সব দৌলত দিয়েও পূর্ণ করা সম্ভব নয়। আমি আমার 5 মাসের বাচ্চাকে হারাই। আমি নাকি পুরো ঘটনাটাই স্বপ্নে দেখেছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? স্বপ্ন কি এত জীবন্ত হয়? এই স্বপ্ন দেখি 2016 সালের জানুয়ারিতে, কিন্তু তারপর আমি আর কখনো ন্যান্সির বাড়িতে যাইনি। এটাই ছিল আমার জীবনের একমাত্র করুণ ঘটনা। এটা কি ছিল আমি বলতে পারবো না, স্বপ্ন নাকি বাস্তব তাও আমি জানি না। আমি আপনার কাছে জানতে চাই এটা আসলে কি ছিল, কেন এটা আমার সাথে ঘটলো, কেন? তো এই ছিল ঘটনা, এবং আমিও ঠিক জানি না এই কেন উত্তর আমার কাছেও নেই। শুধুমাত্র আমি এটুকু বলতে পারি, স্বপ্ন এরকম ভয়ঙ্কর স্বপ্ন যেটা সারা জীবন স্মৃতিতে থেকে যায়, এবং যেই স্বপ্নের পরিণতি গিয়ে ঠেকে এইরকম একটা ভয়াবহ জায়গায়, সেই স্বপ্ন আমার মনে হয় যে কারোরই কাম্য নয়। কেউ চায় না এরকম স্বপ্ন দেখতে। তো আমি জানি না যে এটা আপনি স্বপ্নই দেখেছেন কিনা। আমার কাছে মনে হয় স্বপ্ন দেখতেও পারেন, আবার এটাও মনে হয় যে পৃথিবীতে অনেক রহস্যময় অনেক কিছুই আছে যার কথা আমরা, যার সবগুলো আমরা জানি না। আজ এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অ্যান্ড ডেফিনেটলি আপনি দেশে আসলে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাকে ডাকবো, এবং অবশ্যই সেটা করতে পারি আমরা। এবং আপনাকে আমি শুধু এটুকুই বলবো যে আপনার এই ঘটনাটি, আমি জানি না যে আপনি কি দেখেছেন বা এরকম, এই ঘটনাটি আমার কাছে খুবই অবিশ্বাস্য রকমের লেগেছে, এবং সেটা লিসনাররাই ভালো জানবেন যে আসলে, এবং আপনি সবচেয়ে ভালো জানেন আসলে। বাট খুবই অবিশ্বাস্য একটা ঘটনা, এবং এই ঘটনা সম্পর্কে আমি লিসনারদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই যে আপনাদের মতামত কি। নমস্কার রাসেল ভাই, আশা করি তুমি এবং তোমরা সবাই খুব ভালো আছো। সবার প্রথমে বলি যে আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা শহরে থাকি, ছাত্র একজন প্লাস একজন মিউজিশিয়ান। তো এই খুব ব্যস্ত লাইফের মধ্যে সত্যি কথা বলতে টিভি বা এফএম শোনার সময় আমার হয় না, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ভূত এফএম আমার এতটা ভালো লাগে যে আমি তোমাদের এপিসোডগুলো ডাউনলোড করে শুনি। তো সেরকমই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। এই এক্সপিরিয়েন্সটা ঘটেছিল আমার মায়ের সাথে। প্রথমে বলে রাখি যে আমার বয়স এখন 19 বছর। তো বুঝতে পারছো যে আমার মা যখন 14-15 বছর বয়সের ছিল তখন সময়টা কিরকম, আর তখনের কলকাতাটা কিরকম। তখন আমার মায়ের 14-15 বছর বয়সে খুব ফুল তোলার শখ ছিল। তো তারা কি করতো ছোটবেলায়, বিভিন্ন বন্ধু বান্ধব সবাই মিলে ঠিক যখন ভোরের আলো ফুটবে তার ঠিক আগে আগে গিয়ে শিউলি ফুল তুলত, এবং তুলতে কথা থেকে আমার মামাবাড়ির থেকে কিছুটা গিয়ে একটা মেন রাস্তা পড়ে। সেই মেন রাস্তা ক্রস করলে মায়ের জেঠিমার বাড়ি, যেই জেঠিমার বাড়িতে একটা বড় শিউলি ফুলের গাছ আছে, এবং জেঠিমা আমার মা এবং তার বান্ধবীদেরকে বলতেন যে তোরা এখান থেকে রাত্রিবেলা ফুল পারিস তো পারবি, কিছুটা ফুল আমার জন্য রেখে দিস, আর বাদ বাকি ফুলগুলো তোরা নিয়ে যাস। তো এটা আমার মায়ের বলতে পারা এক ধরনের নেশাই ছিল। তো এরকমই একটা রাত, রাত্রিবেলা হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায়, এবং তার মনে হয় যে তার সব বন্ধুরা ফুল তুলতে চলে গেছে এবং সে অনেক লেট করে উঠেছে। মনের মধ্যে একটা ভয় চলতে থাকে যে হয়তো আমি আজকে ফুল পাবো না, হয়তো সব ফুলগুলো বন্ধুরা নিয়ে চলে গেছে, এরকম একটা ভয়। তাই জন্য সে কি করে, রাত্রিবেলা কোনো রকম ঘড়ির কাটায় টাইম না দেখে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, এবং হন হন করে হাঁটতে হাঁটতে মেন রোডটা ক্রস করে চলে যায় সেই বাড়িতে। সেই বাড়িতে গিয়ে দেখে শিউলি গাছের তলায় কোনো ফুল পড়েনি। তো তখন প্রথমে মা বলে যে হচ্ছে যা, সব ফুল নিয়ে চলে গেল।
কিন্তু উপর দিকে তাকাতেই দেখতে পাই যে পুরো গাছ ভর্তি শিউলি ফুল সবে ফুটেছে এবং মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ তখন কাজ করছে। ঠিক সেই সময় গাছটা ঝাঁকাতে যাবে এমন সময় একটা গলার আওয়াজ আসলো পেছন থেকে, রে এত রাত্রিবেলা কি চাই? তো মা বললো যে কাকু ফুল তুলতে এসছি। তো ওদিক থেকে উত্তর এলো যে এত রাত্রিবেলা ফুল তুলতে এসছিস একা একা? জানিস এত রাত্রিবেলা রাস্তায় কারা ঘোরাফেরা করে? এক্ষুনি বাড়ি চলে যা, পরদিন সকালবেলা আসবি, এখন চলে যা। তো আমার মা যখন পেছন দিকে ঘুরে দেখে যে সাদা পায়জামা পরা একজন লোক, যার ওপরটা কখনো দেখতে পাইনি মা, খালি দেখে যে মানে বুক পর্যন্ত পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা বুক পর্যন্ত একজন ভদ্রলোক। মুখটা দেখতে পাননি মা, কারণ হচ্ছে গাছের কিছু ফুল বা ডালপালার মধ্যে তার মুখটা ঢাকা পড়ে গেছিল। তো মা বলে যে আচ্ছা ঠিক আছে কাকু, আমি চলে যাচ্ছি, তো আমি তাহলে কালকে সকালে আসবো। তো ওদিক থেকে লোকটি বলে এগিয়ে দেবো কি তোকে? মা বলে না না ঠিক আছে আমি চলে যাবো। ওদিক থেকে উত্তর আসে যে ঠিক আছে যা, তাড়াতাড়ি হাঁট, আমি দেখছি। বলে মা কোনো দিকে না তাকিয়ে হনন করে হাঁটতে হাঁটতে চলে যায়। এবং সেই সূত্রে বলে রাখি, সে ভদ্রলোক মাকে সময় বলেছিলেন, তখন নাকি সবে 3:30 না 6টা জানি বাজে, এরকমই সময় হয়তো আমার ঠিকঠাক মনে নেই। তো মা হন হন করে হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে পৌঁছে পেছনে ফিরে একবারও তাকান না তিনি, এবং দেখে ওই দিক থেকে আমার মামা মানে ছোট মামা আর দিদা এসেছে। এসে খুব বকতে বকতে মাকে নিয়ে গেল, এত রাত্রির বেলা কেউ বাড়ি থেকে বেরোয় পাগলা। যাই হোক, পরদিন সকালবেলা মা যখন গেছে সেই জেঠিমার বাড়িতে গিয়ে শোনে, মানে গিয়ে জেঠিমাকে পুরো বৃত্তান্ত বলে যে জানো জেঠিমা, আমি কালকে অনেক রাত্রিবেলা এসেছিলাম এবং সেই সময় হঠাৎ করে একজন জেঠু বেরিয়ে এলেন। তো জেঠি বললেন অনেক রাত এটা, এই সময় ফুল পাড়তে না আসতে, এখন চলে যেতে পরে আসতে। তো জেঠিমা বলে যে আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। তো মা বলে হ্যাঁ তোমাদের ঘরের সামনে থেকেই তো বেরালো আমি দেখলাম, আর ওই বাড়িটা এমন ভাবে বাউন্ডারি করা ছিল যেখানে কিনা মানে অন্য কোনো বাড়ির লোক এখানে আসতে পারবে না। তো সেই জেঠিমা মাকে জিজ্ঞাসা করে যে কেমন দেখতে ছিল? মা বলে দেখো জেঠিমা, আমি তো মুখ দেখিনি, কিন্তু দেখেছিলাম হাড্ডা করতে একজন লোক, যেখানে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা ছিল। তো জেঠিমা তখন মাকে বলে জানে তুই কি বলছিস, আমার বাড়িতে কোনো পুরুষ তো নেই এখন বাড়িতে। বলে হ্যাঁ আমি দেখেছি। বলে তুই কি বলছিস, ভারী গলার আওয়াজ ছিল? মা বললো যে হ্যাঁ। বলে হাই রে তুই কি দেখে নিয়েছিস, এ তো আমার ভাই, আজ থেকে 3 বছর আগে মারা গেছে, নেভিতে চাকরি করতো। আমার মা কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় এবং জেঠিমাও প্রচন্ড অবাক হয়ে যায় কথাটা বলার পরে। মা বাড়িতে আসলে মায়ের জ্বর এসে যায় প্রচন্ড, এবং তারপরে ওই বাড়িতে একটা কীর্তনও আয়োজন করা হয়। জানি না তারপরে সে ব্যাপারটা ঠিক হয়েছে কি হয়নি, কিন্তু এটাই ছিল আমার মায়ের জীবনের একটা মানে ভৌতিক ঘটনা বলতে পারো। আমার ভালোবাসা নিয়ে তোমরা সকলে, আর তোমাদের ভূত FM যেমন আগেও শুনেছি এখনো চলতে থাকবো। থ্যাংক ইউ। Bhoot FM. Tonight comes alive with Ramin Song. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় 24.4 FM। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM। আমাদের সঙ্গে আরো একজন অতিথি তার ঘটনা শেয়ার করতে এসেছেন। আমরা তার কাছ থেকে তার ঘটনা শুনবো এবং শুরুতেই জেনে নিব যে ওনার নাম, উনি কোথা থেকে এসেছেন, তারপরে ওনার ঘটনা শুনবো আমরা। আরেকবার 1 সেকেন্ড। জি ধন্যবাদ রাসেল ভাই। আমি রিমন বলছি, আমি আসছি ফার্মগেট থেকে। তো রাসেল ভাই, আমি প্রথমে কিছু আমার বন্ধু বান্ধব আমার কিছু আছে যারা শুনতেছে আমাকে, প্লিজ আপনি ঘটনা চলে যাই আমরা। আচ্ছা। তো ভাই আমার যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে মানে শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আমার যে মানে কিছু লিসনার্সদের উল্লেখ করে কিছু বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে। তো ঘটনাটা হচ্ছে এটা যে গত 3 এপ্রিল আমাদের এইচএসসি এক্সাম শুরু হয়। তো এইচএসসি এক্সাম 3 এপ্রিল আমাদের শুরু হয় বাংলা, তো 4 এপ্রিল বন্ধ থাকে, আর 5 এপ্রিল বাংলা সেকেন্ড পেপার শুরু হয়। তো 6 এপ্রিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওর নাম রিমন, RS রিমন। তো আমি মানে 5 এপ্রিল আমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আমি মানে বাসায় চলে আসি তাড়াতাড়ি। তো 6 এপ্রিল মানে যেহেতু ফ্রেন্ডের বার্থডে, তো 5 এপ্রিল আমি বাসায় এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি পড়া শুরু করে দিই, কারণ 6 এপ্রিল যেহেতু আমার বন্ধুর বার্থডে, তো যতটুকু পারি সিলেবাসটা কভার করার জন্য আমি মানে পড়া শুরু করি।
তো পড়া শুরু করতে করতে রাত্রে অনেক লোক বেজে যায়। রাত্রে যখন পড়া শুরু করি তো সকাল যখন 5টা বেজে যায় পড়া শুরু করি। পড়া শুরু করেছেন, তারপরে বলেন প্লিজ। তো 5টার দিকে পারি না, মানে চোখে ঘুম চলে আসে, তো ঘুমাতে চলে যাই। তো ঘুম থেকে যখন উঠি তো তখন দেখি যে দুপুর 3টা বাজে। তো উঠে দেখি যে মানে মানে বাবা আছে সাথে। তো আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি মানে ওই ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে তুই সন্ধ্যায় আসবি। তো এই ব্যাপারটা আমি বাবাকে বলি না, বাসায় বলি না। আমার বাবা একটু রাগি টাইপ। তো বাবাকে বলি যে আব্বু আমি তো ফ্রেন্ডের বার্থডে, তো ওর বার্থডেতে যাবো। তো আব্বু আমাকে অনেক বারণ করে, বলে কি না যাওয়া যাবে না, কালকে তোমার বোর্ড এক্সাম, তোমার যাওয়া যাবে না। তো আমি অনেক আম্মুকে বলি, আম্মু বলে কি আমি কি বলবো, তুমি তোমার বাবাকে বলো। তো অনেক বলি, বাবা শোনা। তো আমি এক সময় করি কি বাবার সাথে অনেক তর্ক করে আমি আমার রুমে চলে আসি। এসে রুমটা লক করে আমি গান শুনতে থাকি। তো যখন বিকাল 5টা বাজে তখন আমি মানে উঠে ফ্রেশ হয়ে আমি মানে ঘড়িতে তাকিয়ে দেখি যে মানে 5:30 কি 5:45 মতো বাজে। তো আমি রেডি হয়ে যখন বাসা থেকে বের হবো তো দেখি যে বাবা আমার দিকে তাকিয়ে আছে আকুল দৃষ্টিতে। তো বারবার বলতে চাচ্ছে যে তুই যাস না, বাবা যাস না। তো আমি বাবার কথা উপেক্ষা করে আমি রুম থেকে মানে বাসা থেকে বের হয়ে যাই। তো বের হয়ে আমি মানে যখন রাস্তায় আসি তখন ওই ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে কোথায় তুই? তো আমি বললাম যে দোস্ত যে আমি আসতেছি, আমি আর কিছুক্ষণের মধ্যে এসে যাবো। তো বললো ঠিক আছে তুই আয়। তো আমি ফার্মগেট থেকে মানে লেগুনাতে উঠে পড়ি। ওর বাসাটা হচ্ছে বাটা সিগন্যাল। তো লেগুনাতে উঠে পড়ি। তো 15 কি 20 মিনিটের মধ্যে আমি নীলক্ষেত নামি। তো নীলক্ষেত থেকে আমি ওর বাসায় চলে যাই। তো গিয়ে দেখি যে সব ফ্রেন্ড সার্কেল ওখানে আসছে। তো সবাই এসে গেছে শুধু আমি বাদে। সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি এসে ওদের সাথে মানে বার্থডে কেক কাটি, ওর বার্থডেটা সেলিব্রেট করে অনেক আড্ডা দিই। তো দেখতে দেখতে রাত 10:45 কি 50 মতো বাজবে। তো আমি হঠাৎ করে মনে হয় যে আমাদের 11টার দিকে তো আমাদের মানে আমাদের গেটটা লাগিয়ে দেয় বাসার। তো বাড়িওয়ালা গেট লাগাই দেয়। তো আমি তাড়াতাড়ি ওকে বলি যে দোস্ত আমি বাসায় চলে যাবো, তো তুই আমাকে ছাড় এখন। তো বলে কি এত রাত হয়ে গেছে, তো আমি তোকে আগায় দিব। তো আমি বললাম যে না থাক, আমি চলে যেতে পারবো, কালকে এক্সাম হলে দেখা হবে তোর সাথে। তো বলতো ঠিক আছে সাবধানে যাস, বাসায় যাই আমাকে একটা ফোন দিস। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বাসায় আসি, মানে রাস্তায় যখন আসি তো দেখলাম যে 12টার মতো বেজে যাবে। তো মোবাইলটা বের করি, পকেটে সাইলেন্ট ছিল। তো দেখলাম যে বাবার 9টা মিসড কল ছিল। তো আমি দেখে আমার অনেক ভয় লাগে যে বাবা অনেক ফোন দিচ্ছে। তো 12টা বেজে গেছে, তো 11টাতে আমাদের গেট লাগিয়ে দেয়। তো আমি হাঁটা ধরি। তো আসলে ভাই মানে ওই সময়টা ছিল 12টা পরে, মানে একটু ঠান্ডা ছিল প্লেসটা। তো দেখলাম যে রাস্তাঘাটে মানে মানুষ অনেকটা কম, মানে খুব কম বলতে গেলে। তো আমি হাঁটা শুরু করি। তো কোনো রিক্সা মানে কোনো যানবাহন পাচ্ছিলাম না। তো হাঁটা শুরু করি। তো একসময় হাঁটতে হাঁটতে মানে আমি মানে অনেক দূর চলে আসি, কোনো রিক্সা কিছু পাই না। তো একটা কথা বলা যে আমি আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি স্মোকিং করি। তো আমি পকেট থেকে একটা সিগারেট বের করি, সিগারেটটা আমি ধরাই আমি হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমি যখন গ্রিন রোডে আসবো এমন সময় দেখি যে আমার সামনে সোজাসুজি মানে ওই পারে, মানে আমি এই পারে ওই পারে দেখলাম যে একটা বোরকা পরা একটা মহিলা, মানে আমার মনে হচ্ছে যে আমার দিকে উনি লুক করে তাকিয়ে আছে। তো আমি মানে একটু মানে অন্যরকম ফিল করি। আমি সিগারেটটা ফালাই দিই হাত থেকে। তো আমি দেখলাম যে সামনে একটা রিক্সা মানে বসে আছে, মানে রিক্সা দাঁড়িয়ে আছে। তো আমি রিক্সাতে উঠলাম। তো বললাম যে মানে উঠলাম। তো সাথে দেখলাম ওই মহিলাটা দাঁড়ায় আছে বোরকা পরা। তো আমি বললাম যে আন্টি আপনি কোথায় যাবেন? উনি কোনো কথা বলবো না। তারপর আবার বললাম কোনো কথা বলবো না। তারপর উনি শুধু আস্তে করে বললো যে আমি পান্থপথ যাবো। আমি বললাম আচ্ছা আন্টি আমি তো ওদিক দিয়ে যাচ্ছি, তো আপনি আমার রিক্সায় উঠেন, এত রাত্রে তো মানে ডাকাত বা চোরের ভয় থাকতে পারে, তো আপনি উঠে পড়েন, আমরা একসাথে যাই শেয়ারে যাবো, টাকা আমরা শেয়ারই দিব। উনি কিছু বললো না, উনি উঠে পড়লো। তো আমার সাথে উনি ছিল, তো আমি যাচ্ছি রিক্সা। তো এমন সময় ভাই আমি দেখলাম যে ওনার হাতে মানে একটা পাউরুটি ছিল। তো উনি ভাইয়া এমন ভাবে, হ্যাঁ একটা পাউরুটি ছিল। তো উনি এমন ভাবে পাউরুটিটা খাওয়া শুরু করলো। তো ভাই আমার মনে হলো যে উনি অনেকদিন ধরে ক্ষুধার্ত। তো আমি এই জিনিসটা দেখলাম, আমি একটু বেশি কিছু মনে করলাম না, আমি একটু মানে অন্যরকম লোক মানে মনে হলো। তো আমি কিছু এদিক দিয়ে খেয়াল করলাম না, আমি আমার মতো
আছি। তো কিছুক্ষণ যাওয়ার পর মনে হচ্ছে যে মানে একটা গরম একটা ভাব আমার, মানে ঠান্ডা ছিল তো ওই সময় একটু হালকা, গরম একটা ভাব আমার সাইড মানে আমার ফিল হচ্ছে। তো দেখলাম যে একটা মানে একটা গন্ধ মানে আমি ফিল করতেছি। তো আমি ফিল করলাম, আমি দেখতেছি যে রিক্সা চলতেছে। তো আমি এত কিছু ভাবলাম না, আমি সামনের দিকে তাকিয়েছিলাম। তো দেখলাম যে পাশে যে যিনি ছিল উনি হাসতে শুরু করলো। তো যখন আমি পাশে তাকাবো, তো এমন সময় আমি দেখলাম যে ভাইয়া যে ওনার মানে বোরকার যে মুখোশটা ওটা ছিল না, ওনার মাথায় মানে সিঁদুর, মানে সিঁদুর দেওয়া থাকলে যে হিন্দু মেয়েদের বা দেবীদের যেরকম সিঁদুর থাকে, তো সিঁদুর লাল টকটকা সিঁদুর ছিল মাথায়। আর ওনার চোখে কোনো মণি ছিল না। আর ওনার জিব্বাটা মানে অনেক বড় বের হওয়া ছিল, জিব্বাটা বের হয়ে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তো ভাই আমি ওই দৃশ্যটা যেন আর কেউ না দেখে, মানে এরকম একটা পরিস্থিতি যে আমি পড়বো এটা আমি বিশ্বাস করতে পারিনি। তো আমি ভাবতেছিলাম যে আমি যেন সেন্সটা না হারাই। আমি মানে অনেক ধৈর্য ধরে রাখতেছিলাম যে আমি কি হচ্ছে আমার সাথে, এটা আমি বুঝতে পারতেছি না। তো এটা দেখার সাথে সাথে ভাই আমার জানি না আমি কি হলো, আমার আর কিছু মনে নেই। তো যখন আমার জ্ঞান ফিরল ভাই, তখন আমি দেখলাম যে আমি হসপিটালের বেডে, আলরাজি হসপিটালের বেডে আমি শুয়ে আছি। দেখলাম যে বাবা মা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আব্বু অনেক মানে পাশে দাঁড়িয়ে আছে, আম্মু অনেক কাঁদতেছে। তো আমি বললাম যে কি হলো, তখন আমি উঠতে যাবো ভাইয়া। তো এমন সময় দেখলাম যে আমার মাথায় মানে ব্যান্ডেজ করা, হাত পা কাটা। তো হসপিটালের যে ঘড়ি ছিল, ঘড়িতে তাকায় দেখি ভাইয়া যে 12:25 বাজে, আর আমাদের এক্সাম শুরু হয়ে গেছে সকাল 10টায়। তো কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না। আমি যখন উঠতে যাব, এমন সময় দেখি যে আমি উঠতে পারতেছি না, আমার সেই ধৈর্যটা মানে আমার সেই শক্তিটা নেই। তো ভাই আমি মানে উঠতে, আর আম্মুকে বলতেছিলাম যে আমি পরীক্ষা হলে যাব, বাট আম্মু আমার যাইতে দিতেছে না। আমি খুব খারাপ লাগতেছে যে আমার সাথে আমার সব ফ্রেন্ড সার্কেল সবাই পরীক্ষা দিতেছে, আমি পরীক্ষা দিতে পারতেছি না। এই একটা ঘটনা আমি পড়ে গেছি। তো বারবার সে বাবার কথা মনে করতেছে, বাবা আমাকে অনেক বারণ করছিল যে তুই যাস না। কিন্তু ভাই আমি ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে চাই। আজকে আমি লাইফে এরকম একটা পয়েন্ট আমি আসবো আমি ভাবতে পারিনি। তো এই অবস্থা হওয়ার পর আমার খুব খারাপ লাগছে। আমি দেখতে দেখতে মানে সারাটা দিন আমি চোখে পানি পড়ছে, আমার সারাটা সময় হসপিটালের বেডে শুয়েছিলাম। তা আম্মু আমাকে অনেক আশা দিল যে ঠিক আছে বাবা, তুই যা হয়েছে তা হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, তুই ভাবিস না। তো ভাই আমি যখন ওই ঘটনা থেকে আমি বের হই, পরের দিন আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমি পরে ফ্রেন্ড সার্কেল সবাই আশেপাশে ফোন দেয় যে কি ব্যাপার তোর এই অবস্থা। আর যার বার্থডে সেলিব্রেট করতে গেছি ও আমাকে অনেক বলতে যে কি হয়েছে তোর সাথে। আমি বলি না, শুধু মা আর বাবাকে বলি আর আপাকে বলি। তো সিচুয়েশনটা যে কিরকম দেয় যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে না, সবাই পরীক্ষা দিতেছে, সেই স্টুডেন্টই বুঝবে। তো আমি আমার সব ফ্রেন্ড সার্কেলদের বলি যে ঘটনাটা, যারা আমার ক্লোজ ছিল আবিদ আর সুমন, ওদেরকে বলি। তো ওরা বললো ঠিক আছে দোষ, তুই কি বলবি, যাওয়ার হয়ে গেছে, আগামী বছর তুই পরীক্ষাটা দিয়েছে ওই সাবজেক্টটা। তো আমি মানে এসব আমি বিশ্বাস করতাম না। আর সবচেয়ে বড় কথা হলো যে ঘটনার পর থেকে ভাই আমি যখন রাতে ঘুমাতাম, তো দেখতাম যে মানে আমার বাসার মেঝেতে যদি কেউ দৌড়ায় বা হাঁটাহাঁটি করে, এরকম একটা ফিল আমি পাই। তো দেখি যে কয়েকবার স্বপ্নে এরকম দেখলাম যে আমি অনেক উঁচু বিল্ডিং থেকে আমি পড়ে গেছি, বা অনেকবার ওই ফেসটা আমার মানে আসছে, স্বপ্নে আসছে। আর হচ্ছে গিয়ে ওটা দেখি, তো দেখার পর আম্মুকে বলি, তা আম্মু বলে কি ঠিক আছে এটা কোনো কিছু না, এটা তুই হয়তো ভুল দেখছস, ঠিক আছে। তো আমার একজন পরিচিত একজন হুজুর আছে, উনি নরসিংদী থাকে। তা আব্বু ওনাকে বলে যে ঘটনা। তো উনি বলতে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি আসবো। উনি আমাদের খুব পরিচিত, ছোটবেলা থেকে আমাদের উনি অনেক স্নেহ যত্নে আমাদের দেখাশোনা করেন। তো উনি আসছে, এসে আমাকে আমাদের বাসায় মিলাদ দেন, আর হচ্ছে কি আমাকে একান্ত বসে কোরআন শরীফের সূরা পড়ে আমাকে ফু দেন, কিছু তাবিজ দেন, কিছু পানি পড়া দেন। তো
এখন ইনশাল্লাহ অনেকটা ভালো আছি। তো এই ঘটনাটাই আমি এখনো বিলিভ হচ্ছে না যে ভাই কি ঘটলো আমার লাইফে, কি হয়ে গেল যে বাবার কথা অমান্য করার ফলে আজ আমার এই ঘটনাটা হয়েছে। তো লিসনার্স উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে, কারণ তারা যেটাই বলে ভালোর জন্য বলে। আর আমাকে আমার বাবা যেটা বলছে আমি হয়তো সেটা মানি নাই, ঠিক তার 6 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাই। এই ঘটনাটাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আপনি বেশ আপসেট দেখাচ্ছে আপনাকে, এবং আপনার বুঝতেই পারছি খুব খারাপ লাগছে। And আপনার ঘটনা শুনে আমাদেরও খুবই খারাপ লাগলো। আপনার অনেক পরীক্ষা এখন করতে পারেননি, এবং সত্যি কথা বলতে চাই, পরীক্ষার আগের দিন রাতের বেলায় এরকম একটা মানে বন্ধুর বার্থডে সেলিব্রেট করা, মানে এতজন মানুষ একসঙ্গে হয়, এই ব্যাপারটাই মনে হয় অনেক ভুল সিদ্ধান্ত ছিল, আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুনছেন সবসময় 48.2 FM, চলছে ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, আপনারা জানেন। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমি কয়েকদিন একটা মুভি দেখলাম, তো মুভির অভিজ্ঞতাটা আপনার সাথে একটু শেয়ার করি। তো ব্যাপার হচ্ছে যে আপনারা তো মানে অনেক দেখেছেন যে কিছু কিছু মুভির কিছু এফেক্ট থেকে যায়, যেমন দ্য রিং। এটাতে আপনারা দেখেছেন যে একটা ভিডিও দেখলে সেটার মানে পরিণতিটা কি হয়। তো এরকমই আমি একটা রিসেন্টলি একটা মুভি দেখলাম, সেই মুভিতে আমার একটা জিনিস আমার মাথার মধ্যে থেকে গেছে। অবশ্যই এটা একটা হরর ফিল্ম, এবং আমার মাথার মধ্যে যেটা থেকে গেছে সেটা হচ্ছে যে